স্বাগত দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ল। আগামী 16 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়। দেশে করোনা রোগী শনাক্তের পর গত 17 মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়ানো হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। এর মধ্যে বাতিল করা হয় এইচএসসি, জেএসসি, পিইসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা। করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হয় এর আগে 19 ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছিল। ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার মডার্নাকেও অনুমোদনের ব্যাপারে পরামর্শ দিয়েছে মার্কিন খাদ্য ঔষধ প্রশাসনের একদল উপদেষ্টা। ফলে শিগগিরই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অনুমোদিত ভ্যাকসিন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মডার্না। এদিকে আগামী 27 ডিসেম্বর থেকে ফাইজার ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর বৃহস্পতিবার থেকে প্রথম আরব দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরু করছে সৌদি আরব। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। করোনার ছোবলে নাকাল যুক্তরাষ্ট্রে এবার অনুমোদিত হচ্ছে মডার্নার করোনা ভ্যাকসিন। কোভিড-19 প্রতিরোধে বৃহস্পতিবার টিকাটি ব্যবহারের সুপারিশ করেন মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএর একদল উপদেষ্টা। ফলে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটি সবুজ সংকেত পাওয়ার আরও এক ধাপ এগিয়ে গেল। এরই মধ্যে দেশব্যাপী সরবরাহের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে মডার্না। অঙ্গরাজ্য এবং বড় শহরগুলোর জন্য বরাদ্দ রয়েছে 59 লাখ টিকার ডোজ। আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর চলতি মাসেই 20,000 ফাইজার ভ্যাকসিনের ডোজ পেতে যাচ্ছে চিলি। আর চলমান টিকাদান কর্মসূচিতে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের বৃহত্তর ম্যানচেস্টারে ড্রাইভ থ্রু পদ্ধতিকে যোগ করেছে প্রশাসন। পশ্চিমাঞ্চলের টিকাদান কেন্দ্রগুলো বৃহস্পতিবার প্রদর্শন করেছেন ব্রিটিশ প্রিন্স চার্লস। একই দিনে নিজেদের স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে বড়দিনের পর 27 ডিসেম্বর থেকেই ফাইজার ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। 26 ডিসেম্বর থেকেই বেলজিয়াম ও জার্মানির ভ্যাকসিন উৎপাদনস্থল থেকে শুরু হবে সরবরাহ। অন্যদিকে বৃহস্পতিবার থেকে প্রথম আরব দেশ হিসেবে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু করেছে সৌদি আরব। প্রথম ধাপে সবচেয়ে বেশি আক্রান্তদের দেয়া হবে এ ভ্যাকসিন, আর 50 ঊর্ধ্ব ব্যক্তিদের আনা হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপের আওতায়। নিবির আমিন, নিউজ 24। কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মাত্র 36 বছর বয়সে 1915 সালের 10 সেপ্টেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন। ব্রিটিশ ভারতে বাঙালি সহ ভারতবর্ষের সব জাতিসত্তার স্বাধীনতার সংগ্রাম ছিল এক সূত্রে গাঁথা। প্রধান লক্ষ্য ছিল ইংরেজদের বিতাড়ন করা। আর ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন, যাদের আত্মদান ইংরেজ শাসকদের বুকে কাঁপন ধরিয়েছে, তাদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে বেশি পরিচিত। দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা এবং দায়বদ্ধতা, অপরিসীম সাহস ও শৌর্যবীর্য তাকে অগ্নিযুগের বিপ্লবীদের প্রথম সারিতে স্থান দিয়েছে। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন জামিল হাসান খোকন। খোকন, এই ভাস্কর্য ভাঙার ঘটনায় কোনো মামলা কি হয়েছে কিনা, আর এলাকায় আসলে কি পরিস্থিতি বিরাজ করছে? জি, আপনারা জানেন যে বাঘা যতীন বিপ্লবী, ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। তো উনার এটা ছিল উনার মাতৃলয়। এখানেই উনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, ওনার বাল্য জীবন এখানে কেটেছেন। এবং বাঘা যতীন যে নামটি, এই বাঘা নামটি আসে কিন্তু সে এই জায়গায় একটি বাঘের সঙ্গে সে একা একা যুদ্ধ করে বাঘকে পরাজিত করেছিল বলেই তার নাম এসেছিল বাঘা যতীন। তো সেই বাঘা যতীনের সম্মানে এখানে আমরা এই একটি ভাস্কর্য নির্মাণ করা হয় কয়া মাধ্যমিক বিদ্যালয়। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে এই কয়া মহাবিদ্যালয়ের চত্বরে একটি ভাস্কর্য 2016 সালে এটার ভিত্তি স্থাপন করা হয় এবং তখন এটা নির্মিত করা হলেও 2017 সালের
এখানে এটি উদ্বোধন করেন তৎকালীন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায়। উনি এসে এটা উদ্বোধন করেছিলেন। তো এই কুষ্টিয়াতে ভাস্কর্য ভাঙা, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার এক সপ্তাহ বা যেতে না যেতেই কিন্তু আবারও একটি ভাস্কর্য ভাঙার আজকের গত রাতে দুর্বৃত্তরা ভেঙেছে। সেটা হলো কুমারখালীর এই বাঘা যতীনের ভাস্কর্যটি। এটি রাতে দিবাগত রাতে কখন যে কোনো একটি সময় দুর্বৃত্তরা এটা ভেঙেছে। যাই হোক, এটা নিয়ে এখন এলাকায় ব্যাপক আন্দোলন চলছে। এটা জানাজানি হওয়ার পরে সকালে যখন জেনেছে সকলেই এখানে সমবেত হয়ে এখানে রীতিমতো বিক্ষোভ এবং আন্দোলন সৃষ্টি হয়েছে যে কেন কুষ্টিয়াতেই বারবার টার্গেট করা হচ্ছে মৌলবাদদের এই ভাস্কর্য ভাঙা বা ভাস্কর্য বিরোধী আন্দোলনটা কেন কুষ্টিয়াতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয় নিয়ে আসলে বিভিন্ন সংগঠনের মধ্যে এখন এটা আলোচনা হচ্ছে যে এটা নিশ্চিন্ত হয়েছে যে এটা নিশ্চয়ই একটি ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র। এটা এই স্বাধীনতার মাসে এটা স্পেসিফিক ভাবে মানে বেছে নেওয়া হয়েছে যে কুষ্টিয়া যেহেতু মুক্তিযোদ্ধার পটভূমি এবং এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই নেতা যাদের ভাস্কর্য রয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য সহ, তারা এটাকে টার্গেট করে এটাকেই তারা ভাঙার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন পর্যন্ত প্রশাসনের সকল কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী জোবায়ের হোসেন চৌধুরী সহ কুষ্টিয়ার পুলিশের পক্ষ থেকে সহকারী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সংগঠন, অন্যান্য দলের সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছেন। তারা এখান থেকে একটি শপথ নিতে যাচ্ছে যে আসলে মৌলবাদী বিরোধীদের বিরুদ্ধে তারা একটি সোচ্চার হওয়ার জন্য তারা এখান থেকে একটি পদক্ষেপ নিচ্ছে এবং সর্বশেষ কুমারখালী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কুষ্টিয়ার কুমারখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জামিল হাসান খোকন। টঙ্গীর ইজতেমা ময়দানে শুরু হয়েছে জোর ইজতেমা। প্রতি বছর এই ইজতেমা 5 দিন ব্যাপী হলেও এবার করোনা পরিস্থিতির কারণে মাত্র 24 ঘন্টার জন্য অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয়ে শনিবার সকাল 10টা পর্যন্ত চলবে এই ইজতেমা। সকাল থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। আগামীকাল মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম সুরাই নিজামের তত্ত্বাবধানে ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বী হাফেজ মাওলানা জুবায়ের আহমেদের অনুসারী 3 জিল্লার সাথীরা এই জোর ইজতেমায় অংশ নিয়েছেন। মুসল্লিদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একদিকে করোনা আক্রান্ত হওয়ার শঙ্কা, অন্যদিকে কাজ নেই, বেতন পান না, দেশে ফেরারও পথ বন্ধ। সব মিলিয়ে নানামুখী সংকটে বিপর্যস্ত বাংলাদেশি অভিবাসী কর্মীরা। বৈদেশিক শ্রম বাজারে গেল বছর 10 লাখ কর্মী পাঠাতে পারলেও এবছর মাত্র 2 লাখের টার্গেট নিয়ে এগোচ্ছে সরকার। বিশেষজ্ঞদের মতে কোভিড পরবর্তী বিশ্বে প্রতিযোগিতামূলক শ্রম বাজারে টিকে থাকতে হলে কর্মীদের দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। আন্তর্জাতিক অভিবাসী দিবস নিয়ে লাকমিনা জেসমিন সোমার বিশেষ রিপোর্ট। বৈশ্বিক করোনা দুর্যোগের প্রভাবে বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের বড় বড় শ্রমবাজারগুলোই অন্যদের মতোই চাকরি হারাতে থাকেন বাংলাদেশিরা। শুরু হয় অভিবাসী কর্মীদের দেশে ফেরার ঢল। তবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ার ফলে অনেকে আটকা পড়েন। মহামারীর কারণে বিভিন্ন দেশে এখনও স্বাস্থ্যগত ঝুঁকির পাশাপাশি অর্থ ও কোনো ক্ষেত্রে খাবারের সংকটেও আছেন বাংলাদেশি অভিবাসী কর্মীরা। থাকা খাওয়া অনেক কষ্টের, রুম ভাড়া। যারা আগে এক রুমে 4 জন ছিলাম, এখন বর্তমানে আমরা এই একটা 2টা রুমের মধ্যে আমরা এখন 18 জন 19 জন লোক আছে। জমি বিক্রি করে টাকা নিয়ে আসে এই জায়গায় খাওয়া দাওয়া করতেছি। এইভাবে খাইয়া একদিন 2 দিন কয়দিন থাকা যায়। গেল কয়েক বছর ধরেই প্রতি বছর 7 থেকে 10 লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে বিদেশে, কিন্তু এই বছর মাত্র 2 লাখ কর্মী বিদেশে পাঠাতে পারছে সরকার। এই বছর আমাদের টার্গেট ছিল আমরা 10 লক্ষ কর্মী বিদেশে পাঠাবো, কিন্তু কোভিডের কারণে গত 1 এপ্রিল থেকে আমাদের একজন লোকও বাইরে যায়নি।
যার জন্য এবছর হয়তো আমরা টার্গেটে পৌঁছতে পারবোই না, হয়তো 1,02,000 লোক সামান্য প্লাস মাইনাস বিদেশে যাবে। মহামারীর মধ্যেও অব্যাহতভাবে রেমিটেন্স পাঠানোই সম্প্রতি $42 বিলিয়ন অতিক্রম করেছে রিজার্ভ। তবে আগামী অর্থবছরে রেমিটেন্স আয়ে যেন ধস না নামে, সেজন্য এখন থেকেই উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন অফ রেমিটেন্স যেটি বলি, তাহলে দেখো এক নিমিষেই টাকাটা ব্যাংকে আসার সাথে সাথে মোবাইলে তার মায়ের কাছে চলে যাচ্ছে। সুতরাং মানুষ ব্যাংকে সেই জন্য সহজেই আসছে। ধরে রাখার জন্য আমাদের এই ইনসেন্টিভ প্যাকেজটা চালু রাখতে হবে। তাদেরকে আমরা আরো বেশি দক্ষ করে তুলবার দিকে আমাদের বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। কারণ অদক্ষ শ্রমিকদের বাজার বদলে যাচ্ছে, সেখানে দক্ষ শ্রমিকের বাজারটা কিন্তু থাকছে। মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান। এবছর আন্তর্জাতিক অভিবাসী দিবসে এই প্রতিপাদ্য নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিএনপির 2 ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নোটিশ পাওয়া শওকত মাহমুদ লিখিত জবাব দিলেও সেই চিঠিতে কি বলেছেন বা তার কি বক্তব্য তা জানা যায়নি। অন্যদিকে মুঠোফোনে বার্তা পাঠিয়ে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন আজ আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান তুলে ধরতে গণমাধ্যমে আসবেন। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। 14 ডিসেম্বর সকালে বাইতুল মোকাররম মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমির। জানাজা শেষে কিছুক্ষণ পর পল্টন মোড়ে হঠাৎ করেই সরকার পতনের ডাক দিয়ে অনুসারীদের নিয়ে রাজপথে অবস্থান নেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ। ওই দিন রাতেই দলের 2 ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে 7 দিনের সময় দিয়ে কারণ দর্শাতে বলা হয়। চিঠিতে বলা হয় এই 2 ভাইস চেয়ারম্যান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। যদিও পরিষ্কার করা হয়নি কিভাবে বা কোন কোন কাজের মাধ্যমে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেন। আমরা ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ সাহেবের চিঠির জবাব পেয়েছি। এটা আমরা ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবগত করিয়েছি। শোকজ করা হয়েছিল, কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল, তার উত্তর উনি দিয়েছেন। এটুকু আমি আপনাদেরকে অবহিত করি। না, এটা আমি কিছুই বলতে পারবো না এই বিষয়ে। এটা দায়িত্ব তো হচ্ছে যে এটা দল দেখবে আর কি। দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ যারা আছেন তারা এই বিষয়ে মানে সিদ্ধান্ত নেওয়ার যা নেওয়ার তারা নেবেন আর কি। শওকত মাহমুদ চিঠি মারফত জবাব দিলেও হাফিজউদ্দিন আহমেদ এখনও নোটিশের কোনো জবাব দেননি বা এ বিষয়ে কথা বলতেও রাজি হননি। তবে আগামী শনিবার সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করবেন বলে জানিয়েছেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দিনের সংবাদের সময় হলো একটি বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত, দেখছেন দিনের সংবাদ। যশোরে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উদয়ন সমাজ কল্যাণ সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, এই প্রতিষ্ঠানের খুলনা বিভাগীয় কর্মকর্তা গোলাম আকবরী নিয়োগের নামে পদভেদে 7,000, 10,000 এমনকি 35,000 টাকাও নিয়েছেন। এই ঘটনায় গোলাম আকবর সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি জামানতের টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 15 জুলাই যশোরে উদ্বোধন করা হয় উদয়ন সমাজ কল্যাণ সোসাইটির শাখা অফিস। ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে 15 থেকে 35,000 টাকা নিয়েছে উদয়ন সমাজ কল্যাণ সংস্থার খুলনা বিভাগীয় কর্মকর্তা গোলাম আকবর। আবার অনেককে নিয়োগপত্র দেওয়া হয়, নিয়মিত কাজ করেও কোনো পারিশ্রমিক পায়নি তারা। আমার কাছ থেকে নিয়োগ দেওয়ার নামে 10,100 টাকা নিয়েছে। জেলা ম্যানেজার রোল কুদ্দুসের মাধ্যমে 6,000 টাকা দিয়ে এবং পরবর্তীতে 4,000 টাকা দিয়ে আমি ঢোকার পরে আমি এই যাবৎ একটা টাকাও বেতন পাইনি। এপ্রিল মাস থেকে এখানে জয়েন করে এখনো কোনো বেতন করি কিছু পাইনি। এই অবস্থায় প্রতারক গোলাম আকবর সহ এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বেতন ও জামানতের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমাদের বেতন দেওয়া হোক এবং এর একটা বিচার চাই যে এইভাবে প্রতারণা কেন করা হচ্ছে আমাদের সাথে। আমরা চাই আমাদের এই জামানতের টাকা সহ আমরা যে 3 মাস কাজ করেছি সেই টাকাটা যেন আমরা পাই। গোলাম আকবরের নির্দেশেই চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায় করেছেন বলে জানালেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। আমরা উদয়ন সমাজ কল্যাণের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন কর্মীর কাছ থেকে কিছু আর্থিক লেনদেনের মাধ্যমে
তাদের চাকরিভুক্ত করানো হয় আমাদের মাধ্যমে, যেটা বিভাগীয় ব্যবস্থাপক গোলাম আকবর সাহেব এটা করান। তবে এই বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটি আমার কাছে এরকম কেউ বলেনি। এই বিষয়ে যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমরা আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে সেটি আমরা গ্রহণ করব। যশোর ছাড়াও নড়াইল, সাতক্ষীরা, মাগুরা সহ বেশ কয়েকটি জেলায় উদয়ন সমাজ কল্যাণ সোসাইটির শাখা অফিস রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের দামে এখন স্বস্তিতে ক্রেতারা। শীতের ভরা মৌসুমে আমদানি রয়েছে হরেক রকমের সবজি, সেই সাথে দামও হাতের নাগালে। অবশ্য বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী ক্রেতা না পাওয়ায় অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে সবজি। তবে নতুন আলু বাজারে আসলেও দাম কমার কোনো লক্ষণ নেই। দেশি মাছের আমদানিও চোখে পড়ার মতো, তবে কিছুটা বাড়তি গরুর মাংসের দাম। আরও জানাচ্ছেন সুলতান আহমেদ। শুক্রবার সাধারণত বাড়তি ভিড় থাকে রাজধানীর বাজারগুলোতে। সেই হিসেবে বিক্রেতারাও নানা প্রকার সবজির পসরা সাজিয়ে বসেন। তবে ভরা মৌসুমে অলিগলিতেই মিলছে সবজি। বাজারে ক্রেতার সংকট বলছেন বিক্রেতারা। দু একটি সবজি ছাড়া দামও রয়েছে একেবারে হাতের নাগালে। ফুলকপি হইলো যে আপনার 30 টাকা করে, তারপর হইলো যে পাতাকপি হইলো 30, মূলা হইলো যে আপনার 20। দাম কমলে 5 টাকা করে লাভ হয়, যখন দাম বেশি থাকে তখন মাল একটু লাভ করা যায় বেশি আর কি। এখন আমাদের খরচ দিয়ে এরকম লাভ করে পোষায় না। শীতকাল অনুযায়ী মনে করেন যে এখন ইয়ে আর কি, দামটা এখন একটু ঊর্ধ্বগতির দিকে আছে। নতুন আলু বাজারে আসার পর কিছুটা কমতে দেখা যায় আলুর দাম। তবে ঘন কুয়াশায় গাড়ি ও ফেরি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় কিছুটা বেড়েছে আলুর দাম। সেই সাথে পেঁয়াজের দামও অপরিবর্তিত। নতুন আলু 50-60 টাকা, 50 টাকা, পুরানটা 45-50, এক সময় এক নাম্বার। পেঁয়াজ দেশিটা হলো আপনি 70 টাকা কেজি। ক্রেতার জন্য সবচেয়ে স্বস্তির জায়গা এখন মাছ বাজার। নদী ও বিলের হরেক রকমের মাছের আমদানি হওয়ায় দাম রয়েছে অনেকটাই হাতের নাগালে। ট্যাংরা মাছ, দেশি কই মাছ, ফলি মাছ, টাকি মাছ, শৈল মাছ, মাগুর মাছ এগুলো প্রচুর পাওয়া যায়, কিন্তু দেশে দাম বেশি, টাউনেতে দাম কম। আজকে 1 লাখ টাকার মাছ আনছি, কোনো বেচতে পারিনি। 20,000 টাকা বেচতে পারিনি। অন্য সব মাছের থেকে এখন মাছের দাম একটু কম আছে। এদিকে কেজি প্রতি 3-4 টাকা বেড়েছে চালের দাম। মাসখানেক আগে আমরা মিনিকেট চাল কিনে আনছি 54 টাকা, 55 টাকা পাইকারি কিনে আনছি, এখন কিন্তু হচ্ছে 60 টাকা পাইকারি। ভোজন রসিকদের কাছে চাহিদা বেশ গরুর মাংসের। অন্যান্য পণ্যের দাম কম থাকলেও মাংসের দাম কমার কোনো লক্ষণ নেই, উল্টো দাম বাড়তে পারে জানালেন এই বিক্রেতা। 580 টাকা কেজি বেচি। এই 15 দিন থেকে গরুর দাম একটু খুব বেশি, এখন আগামীতে মনে হয় আরো খুব বেশি হবে। তবে নিয়ন্ত্রণে রয়েছে সব ধরনের মুরগির দাম। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আবার বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। দিনাজপুরের চুনিয়াপাড়ার চুন তৈরির কারিগররা ভালো নেই। প্রায় 150 বছর ধরে বংশ পরম্পরায় এই ব্যবসা করছেন তারা। তবে গেল কয়েক বছর ধরে নানা সমস্যার কারণে এই পেশা ছেড়ে দিয়েছেন অনেকেই। বর্তমানে চুনিয়াপাড়ায় 1 থেকে 150 মানুষ এই পেশার সঙ্গে জড়িত। বাপদাদার পেশা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান কারিগররা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের চুনিয়াপাড়ায় শামুক ঝিনুকের চুন তৈরি করে কারিগররা। একসময় এই গ্রামের প্রায় 4000 মানুষ এই পেশায় জড়িত ছিল। সঠিক মূল্য না পাওয়া সহ নানা সমস্যার কারণে অনেকেই এ পেশা ছেড়ে যুক্ত হয়েছে নতুন পেশায়। কারিগররা জানান, ঝিনুক পুড়িয়ে তৈরি করা হয় চুন। বর্তমানে ঝিনুক ও খড়ির দাম বেড়েছে। প্রতি মন চুন তৈরি করতে খরচ হয় 500 টাকা, আর বাজারে তা বিক্রি হয় 600 থেকে 700 টাকা দরে। এ অবস্থায় লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে তাদের। বাইরে কৃষি কাজ করি, দিনে করি, আইতে আসি আবার চুন বানাইতে হয়। খড়ি কিনি, ঝিনাই কিনিয়ে পোষায় না। 10 টাকা, 12 টাকা, 15 টাকা কেজি বেচাই। আমাদের সবজি মিস্ত্রিরা করি এসে আমরাও এরকম করেছি, কোনো রকম দিন যাব না কাটে, বেশি একটা লাভ নেই, এতে পোষায় না আমাদের। এ শিল্পকে বাঁচাতে চুন কারিগরদের জন্য সহজ সুদে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। চুনের বর্তমান যে মূল্য, এই মূল্যতে তারা পরিবার চালানো ওদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। উনাদেরকে একটু ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেন, যাতে এই পরিবারটি ক্ষুদ্র ঋণটা পেয়ে একটু সচ্ছলভাবে বাচ্চাকে লেখাপড়া করাতে পারে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের
কাছে আমার আহ্বান থাকবে যে এদেরকে ক্ষুদ্র ঋণ প্রদান করে তারা যাতে এই যে যন্ত্রটি ক্রয় করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই যে ঐতিহ্যগত কুটির শিল্পটা এটা টিকে থাকবে। বর্তমানে চুনিয়াপাড়ায় 1 থেকে 150 মানুষ এই পেশার সঙ্গে জড়িত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে কৃষি সংবাদ। মানিকগঞ্জে এবছর ফুলকপির আশানুরূপ উৎপাদন হয়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বেশি জমিতে ফুলকপির আবাদ করেছেন এই অঞ্চলের কৃষকরা জানান, বাজারে ফুলকপির দরপতনের কারণে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। মোহাম্মদ কাবুল উদ্দিন খানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইর, সাটুরিয়া, সদর ও ঘিওর উপজেলায় ফুলকপির আবাদ বেশি হয়। গেল বছর ফুলকপি চাষ করে লাভ বেশি হওয়ায় এবছর তুলনামূলক বেশি জমিতে ফুলকপির আবাদ করেছেন এ অঞ্চলের কৃষকেরা। কৃষকরা জানান, এবছর উৎপাদন খরচ বাড়লেও বাজারে বাড়েনি ফুলকপির দাম। 1 বিঘা জমির ফুলকপি উৎপাদনে খরচ 25 থেকে 30 হাজার টাকা হলেও বাজারে তা বিক্রি হয় 25 হাজার টাকা। বর্তমানে পাইকারি বাজারে প্রতিমন ফুলকপি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা দরে। এমন দরপতনে উৎপাদন খরচ তোলা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। আমদানিটা বেশি হয়ে গেছে, এই কারণে আমাদের এবার দামও পাচ্ছি না ঠিক মতন, আর লস হচ্ছে। মানে একবারে পানিটা নাই মতো আমরা কিছু ক্ষেত করতে পারছি, এখন ভবিষ্যতে কি হবে, দাম কত পাবো, কৃষকের বোধহয় লসেই থাকুম আমরা। এই লস হইলো আমাকে কোনো রিলিফ দেওয়া লাগবে না, এমনি আমাকে ভালো মানের সার দিক। সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বাজারে ফুলকপির দরে ধস নেমেছে। এ কারণে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। সকল সবজি একসঙ্গে বাজারে আসার ফলে বাজারে কিন্তু কিছুটা পড়ে এসেছে এবং বাজারে সবজির দাম এখন মোটামুটি সহনীয় পর্যায়ে। তো এটাতে যারা ভোক্তা সাধারণ তাদের জন্য উপকার হয়েছে, কিন্তু কৃষক এই মুহূর্তে সবজির দাম, কপি সহ অন্যান্য সবজির দাম একটু মানে তার প্রত্যাশা অনুযায়ী না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে মানিকগঞ্জে 7,800 হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদ করেছে কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত আরও একবার, দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি স্কুল থেকে গত সপ্তাহে অপহৃত 3 শতাধিক ছাত্র মুক্ত হয়েছে। কাটসিনা রাজ্য গভর্নরের এক মুখপাত্র জানান, 344 জন ছাত্র মুক্ত হয়েছে এবং তারা সুস্থ রয়েছে। তবে কয়েকজন ছাত্র এখনও হামলাকারীদের কাছে রয়েছে বলে জানিয়েছে বিবিসি। গেল শুক্রবার রাতে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে মোটরসাইকেলে করে আসা স্বয়ংক্রিয় বন্দুকধারীরা ঢুকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পাল্টা প্রতিরোধ করে তুললে বহু শিক্ষার্থী আশেপাশের জঙ্গলে পালিয়ে যায়। নিখোঁজ থাকে 3 শতাধিক শিক্ষার্থী। স্কুলে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এক বিবৃতিতে রাজ্য গভর্নরের মুখপাত্র আব্দুল লাবারান জানান, উদ্ধার হওয়া ছাত্রদের আঞ্চলিক রাজধানী কাটসিনা সিটিতে নেওয়া হয়েছে। বোকো হারামের প্রকাশিত ভিডিওটি নির্ভরযোগ্য, তবে কোনো অপহৃত ছাত্রকে হত্যা করা হয়নি বলে নিশ্চিত করেন তিনি। এবারে খেলার খবর। এবারে বঙ্গবন্ধু টি-20 কাপের খবর। আজ বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ চট্টগ্রামের প্রতিপক্ষ জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। আসরের হেড টু হেডে এগিয়ে আছে চট্টগ্রাম। তবে ফাইনালের আগে এমন পরিসংখ্যান মাথায় নিতে নারাজ 2 দলের কোচ ও খেলোয়াড়। নির্ভার থেকে লড়তে চায় শিরোপা নির্ধারণীতে। সৌম্য চড়া হাসি চড়া হবে শিরোপা যদি চট্টগ্রামের হাতে ওঠে। আর একটা ম্যাচই তো বাকি, ফাইনালে সিনিয়র জুনিয়র এমন কম্বিনেশন যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে লড়তে হবে। কেননা খুলনার শিবিরে 2 অভিজ্ঞ সেনা
বাংলার ক্রিকেটের নক্ষত্র মাশরাফি মাহমুদুল্লাহর পরিকল্পনা ফিকে করে দিতে পারে প্রতিপক্ষের স্বপ্ন। বঙ্গবন্ধু টি-20 কাপে মোট 3 বার মুখোমুখি হয় চট্টগ্রাম ও খুলনা। হেড টু হেডে এগিয়ে চট্টগ্রাম 2টি জয় লিগ পর্বে, আর শেষটা ভালো করে খুলনা। প্রথম কোয়ালিফায়ারে 47 রানের জয়ী দলটি। এমন পরিসংখ্যান আর হিসাব নিকাশ কিসেরই বা মূল্য যদি ফাইনালে বাজিমাত করতে নাই বা পারে। ফাইনালে অনেক প্রেশার সিচুয়েশন থাকে, অনেক ক্রাঞ্চ সিচুয়েশন থাকে। এই জিনিসগুলো যেই টিম ভালো হ্যান্ডেল করতে পারবে আমি মনে করি যে তারাই অ্যাডভান্টেজে থাকবে। আমার মনে হয় ফাইনালে আপনি কীভাবে প্রেশারটা নিচ্ছেন এবং আপনি কতটা ভালো ডিসিশন নিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি কি আপনার রেজাল্টটা কীরকম হবে। নামে ফারে এগিয়ে মাহমুদুল্লাহর খুলনা, যদিও পারিবারিক কারণে সাকিব আল হাসান দল ছেড়েছেন। তবে আসরের শেষ দিকে যোগ দিয়ে মাশরাফি বিন মর্তুজা 3 ম্যাচে 7 উইকেট নিয়ে জানান দিয়েছেন কেন তিনি অনন্য। 4টা বিপিএল ট্রফি ওনার আন্ডারে, 4টা ফাইনাল খেলেছেন, তো ওনার এক্সপিরিয়েন্স অবশ্যই ডাজ ম্যাটার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ 21 উইকেট শিকারী মুস্তাফিজুর রহমান, সর্বোচ্চ 370 রান করা লিটন দাস। এ দুই তারকা চট্টগ্রামকে অনেক পথ টেনে নিয়েছেন। টি-20-র পছন্দের খেলোয়াড়দের নিয়ে গড়া কোচ সালাউদ্দিনের দল ফাইনালের ফেভারিটের কাতারে রাখতেই পারেন। আরিফুল ইসলাম, নিউজ 24। এই ছিল এখন পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।